চাঁদপুর নামের ছোট্ট একটি গ্রামে হাসান নামের একজন বৃদ্ধ লোক বাস করত তার একমাত্র স্ত্রী ও সুন্দরী 3 কন্যাকে নিয়ে। হাসান তার বাগানের ফল বিক্রি করত। ফল বিক্রি করে সে তার সংসার চালাতো। তার 3 কন্যা দেখতে ভীষণ সুন্দরী ছিল, তবে বড় এবং মেজ কন্যার থেকে ছোট কন্যার গায়ের রং একটু চাপা বর্ণের ছিল। তার 3 কন্যার নাম ছিল রিনা, মিনা ও সীমা। বড় মেয়ে রিনা ও মিনা ছিল একটু অলস প্রকৃতির, কিন্তু ছোট মেয়ে সীমা ভীষণ বুদ্ধিমতী এবং তার মায়ের সঙ্গে সকল কাজ করত। সে ঘর সংসারের কাজ করার পাশাপাশি তার বাবার কাজেও সাহায্য করত। মা বাবার সুখে দুঃখে সবসময় সীমা তাদের সাহায্য করত বলে মা বাবার চোখের মণি ছিল সে। এজন্য তার বড় 2 বোন রিনা ও মিনা সীমাকে খুবই অপছন্দ করত। তারা যেন তাকে সহ্যই করতে পারত না। কত সকাল হয়ে গেল, রিনা, মিনা, তোরা 2 বোন কি শুধু বিছানার ওপর বসে বসে গল্প করবি? ঘরের কোনো কাজই তোরা করিস না। ছোট বোনটাকে দেখ তো, কোন সকালে উঠে বাইরের সব কাজ শেষ করে ফেলেছে, আর তোরা 2 বোন এখনো বিছানায় বসেই রয়েছিস। ওকে দেখে তো কিছু শিখতে পারিস নাকি? শোনো মা, তোমার ছোট মেয়ে সীমা তো তোমার হাতে হাতে সব কাজ করে। রোদে বাইরে পুড়ে এজন্য দেখো না ওর চেহারার কি রং হয়েছে। আমি আর মিনাও যদি বাইরে গিয়ে এসব কাজ করি তবে আমাদের গায়ের রঙও যে চাপা হয়ে যাবে মা। আমরা 2 বোন ওসব করতে পারবো না। ও তোমার হাতে হাতে করে দিচ্ছে, দিক না। ও থাকতে আবার আমাদের করার কি দরকার আছে মা? রিনা আপা তো ঠিক কথাই বলেছে মা। সীমা তো তোমার হাতে হাতে সব কাজ করেই দেয়, তাহলে আর আমাদের 2 বোনের করে কি লাভ? তার চেয়ে বরং আমরা 2 বোন ঘরে থেকে একটু রূপচর্চা করলে আমাদের গায়ের রংটা দিন দিন আরো সুন্দর হবে। ওর মতো কাজ করে গায়ের রং চাপা করতে পারবো না মা, সে তুমি যাই বলো না কেন। ছি ছি মা, বড় বোন হয়ে তোরা ছোট বোনটাকে নিয়ে এভাবে বলিস? তোদের কি একটুও মনে মায়া লাগে না? মেয়েটা সারাদিন কত পরিশ্রম করে, তোদের জন্যই তো এত কাজকর্ম করে, তবুও তোদের যেন মনই পায় না। এ কথা বলেই ওদের মা যখনই বের হতে যায় দেখে সীমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনে ফেলেছে। তখন তার মা বলে, বড় বোনদের কথায় কিছু মনে করিস না রে মা, কিছু মনে করিস না। ছি ছি মা, কি বলছো তুমি? আপারা যাই বলুক না কেন, আমি কিছু মনে করি না। আর আপারা তো ঠিকই বলেছে। দেখো না ওদের গায়ের রং কত সুন্দর, তার চেয়ে বরং ওরা ঘরেই থাক। আর আমি তো এমনিও কালো মা, আমি তোমার সঙ্গে কাজ করলে আমার এতে কোনো সমস্যা নেই। রং দিয়ে কি হবে বলো? গায়ের রঙই কি সব? সত্যি রে মা, তোকে নিয়ে আমার বড় গর্ব হয়। কেন যে তোর বড় 2 বোন তোর মতো হলো না? চল রে মা, চল। সীমা তার বড় বোনদের কথায় কখনো মনে কষ্ট পায় না। সে তার মায়ের সঙ্গে সব কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাসান ফল নিয়ে বাজারের দিকে রওনা দেয়। রাস্তায় হঠাৎ করেই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সে মারা যায়। এরপর গ্রামের লোকজন তাকে কবর দিয়ে আসে। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। হাসানের পরিবার আস্তে আস্তে শোক কাটিয়ে উঠেছে। হাসানের পরিবারের যে ভীষণ দুরবস্থা, ঘরে চাল নেই, কোনো বাজার নেই, একটি টাকাও নেই। কি করবে এবার তারা? হাসানের বড় মেয়ে রিনা এসে তার মাকে বলে, মা,
বাবা মারা যাওয়ার মাসখানেক হয়ে গেল। আজ যে ঘরে একটি বাজারও নেই, না চাল না ডাল না সবজি, কিছুই নেই। আমরা কি তবে না খেয়ে এবার মারা যাব মা? ও কথা বলিস না রে মা, বলিস না। তোদের এই মা যতদিন বেঁচে আছে তোদেরকে না খেয়ে মরতে দেবে না। তোদের বাবা নেই তো কি হয়েছে, আমি তো বেঁচে আছি। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাবো। তোরা কোনো চিন্তা করিস না রে মা, চিন্তা করিস না। ছি ছি মা, তুমি এসব কি বলছো? আমরা 3 মেয়ে থাকতে তুমি এই বয়সে কেন অন্যের বাড়ি কাজ করবে? এ কথা আমাদের শুনতে হবে মা। ছি, তুমি এই আমাদের বিশ্বাস করো মা, তোমাদের কাউকেই কিছু করতে হবে না। আজ থেকে আমিই বাজারে গিয়ে ফল বিক্রি করব, লোকের বাড়িতে বাড়িতে ফল নিয়ে যাব, সেগুলো বিক্রি করে সংসার চালাবো মা। বাবার মতো আমি তোমাদের দেখে রাখবো। আমাদের যেই জমিটা আছে সেখানেও আমি চাষবাস করব মা। আমি সব কিছু সামলে নেব, এ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। আমি থাকতে তোমাদের কাউকেই কোনো কষ্ট করতে হবে না। ভাগ্য করে তোর মতো মেয়েকে পেটে ধরেছি রে মা। তোর মতো মেয়ে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দান করে। আমি জানি তুই বেঁচে থাকতে আমার কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু শোন, তুই একা কেন সবজি বিক্রি করবি? তোর সঙ্গে তোর বড় 2 আপাও যাবে। তোর বড় 2 বোন আর তুই 3 জনে মিলে যদি কাজ করিস তাহলে আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর রিনা ও মিনা একে অন্যের দিকে দেখতে থাকে এবং রিনা বলে ওঠে, এ কি বলছো মা? আমি আর মিনা সবজি বিক্রি করব রোদের মধ্যে? না না মা, আমরা এ কাজ করতে পারবো না। মিনা বলে, আপা তো ঠিকই বলেছে মা, আমরা সবজি কিভাবে বিক্রি করব? এত রোদে আমরা কি কখনো ঘর থেকে বের হয়েছি নাকি? আর সবজি বিক্রি করলে আমাদের গায়ের রঙের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তখন আর আমাদের কেউ বিয়ে করতে চাইবে না মা, আমরা এ কাজ করতে পারবো না। বড় বোনদের এত চিন্তিত হতে দেখে সীমা সঙ্গে সঙ্গে বলে, থাক না মা, আপাদের এগুলো কোনো কিছু করতে হবে না। আমি তো বললাম, আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে। আমি থাকতে তোমাদের কাউকেই এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আজ থেকে বাবার সব দায়িত্ব আমি নিলাম। আর আপারা তো ঠিকই বলেছে, ওরা যদি সবজি বিক্রি করে তবে যে ওদের গায়ের রং রোদে পুড়ে চাপা হয়ে যাবে মা। তখন ভালো ঘরে আপাদের বিয়ে দিতে পারবো না। ওরে মুখ পুরি রে, তোর কি হবে? কখনোই কি নিজের জন্য ভাববি না? সারাটা জীবন শুধু 2 বোন আর বাবা মার জন্যই চিন্তা করে গেলি। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমার আর কি হবে? আমি তো কখনো বিয়েই করব না। আমি যদি বিয়ে করি তাহলে আমার এই মায়ের কি হবে? আমি সারা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই মা। এভাবে চলতে থাকে দিন। সীমা প্রতিদিন সকালে না খেয়ে ফল বিক্রির জন্য ঘর থেকে বের হয়ে যেত। সে সারা গ্রাম ঘুরে ঘুরে ফল বিক্রি করত, আবার বাজারেও বিক্রি করত। সে ডেকে ডেকে ফল বিক্রি করত। আরে সীমা, কেমন আছো? সত্যি বাবা, তোমার মা বাবা ভাগ্য করে তোমার মতো একজন মেয়ে পেয়েছে যে কিনা মা বাবার এত দুঃখ বোঝে। আজকালকার যুগে এরকম সন্তান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমাকে কিছু ফল দাও। এই বলে একজন এসে ফল কিনে নিয়ে যায়। সীমার এত রোদে দাঁড়িয়ে ফল বিক্রি করতে প্রচন্ড কষ্ট হতো, কিন্তু তবুও সে কাউকে কিছু বলতো না। না না, এভাবে কষ্ট হচ্ছে বলে বাড়ি চলে যাওয়া যাবে না। আমি যদি কষ্ট না করি তবে যে ঘরে আমার মা আর বোনেরা না খেয়ে থাকবে। আমার এতটুকু কষ্টতে যদি ওরা ভালো থাকে, সুখে থাকতে পারে, এতে আমার কোনো সমস্যা নেই। ওরা ভালো থাকলেই আমি যে খুশি।
কেটে যায় আরো অনেকগুলো দিন। সীমার মা প্রতিদিনের এই আয় রোজগার থেকে অল্প অল্প করে টাকা জোগাড় করতে থাকে 3 মেয়ের বিয়ের জন্য। এরপর একদিন তার দুঃসম্পর্কের এক বোন তার সঙ্গে দেখা করতে আসে। অনেক দিন হলো তোদের বাড়িতে আসি না জমেলা। শোন, আজ একটা সুখবর নিয়ে তোর বাড়িতে এসেছি। তোর 3 মেয়ে যে বড় হয়ে যাচ্ছে, ওদের বিয়ে শাদি কি দিবি না? আমার কাছে ভালো দুটো সম্বন্ধ এসেছে, এই জন্যই তোর বাড়িতে তোর সঙ্গে দেখা করতে এসেছি। যদি তুই অনুমতি দিস তাহলে ছেলে পক্ষকে তোর বাড়ি আসতে বলবো, তোর বড় 2 মেয়েকে দেখে যাবার জন্য। এতে তো আমার কোনো সমস্যা নেই আপা, কিন্তু আমার তো ছোট মেয়েটাও রয়েছে, ওরও যে বিয়ে দিতে হবে। আরে জমেলা, বোকা নাকি তুই? 2 মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পর তারপর ধীরে ধীরে সীমাকে বিয়ে দিবি। এখনই ভালো 2টি সম্বন্ধ নাকচ করে দিবি নাকি? ঠিক আছে আপা, তাহলে তুমি কাল সম্বন্ধ পাঠিয়ে দিও আমার বাড়িতে। এরপর ছেলেপক্ষর বাড়ির লোক আসে রিনা ও মিনাকে দেখার জন্য। তাদের দুজনকেই খুব পছন্দ হয়। আপা, আপনার বড় 2 মেয়েকেই আমার খুব পছন্দ হয়েছে আমার 2 ছেলের জন্য। আমি চাই খুব শীঘ্রই ওদের বিয়েটা দিয়ে দিতে। আমার তো কোনো সমস্যা নেই, আমি শুধু আমার ছোট মেয়েটার সঙ্গে একটু কথা বলে আপনাদের জানিয়ে দিব। সীমার মা তার বড় 2 মেয়ের বিয়ে নিয়ে একটু চিন্তিত ছিল, কেননা এতগুলো টাকা দিয়ে 2 মেয়েকে কিভাবে একসঙ্গে বিয়ে দিবে। এই নিয়ে সে সীমাকে বলে, মা রে, কি করব ভেবে পাচ্ছি না। সম্বন্ধ দুটিও ভালো আছে, কিন্তু দুজনকে বিয়ে দিতে গেলে তো অনেক খরচ হবে, এত টাকা এখন কই পাবো? এ কি মা, তুমি কি বলছো এসব? আমি থাকতে এ নিয়ে চিন্তা করো না, আমি এই কদিন আরো বেশি করে পরিশ্রম করব। আপাদের বিয়ের জন্য সব টাকা জোগাড় হয়ে যাবে, তুমি শুধু ছেলেপক্ষকে হ্যাঁ বলে দাও আর বিয়ের জন্য একটা দিন তারিখ ঠিক করো, এর মধ্যেই আমি সব টাকা জোগাড় করে ফেলবো। এরপর বেশ কিছুদিন সীমা কঠোর পরিশ্রম করতে থাকে। সে এতটাই পরিশ্রম করে যেন খুব দ্রুতই তার বোনদের বিয়ের সমস্ত টাকা সে জোগাড় করতে পারে। সীমার এত কষ্ট করা দেখে তার 2 বোন নিজেদের ভুল বুঝতে পারে। তারা বুঝতে পারে যেই ছোট বোনকে তারা এত অবহেলা করত, সে বোন আজ তাদের জন্য দিনরাত কত পরিশ্রম করছে, কত কষ্ট করছে। তারা এ ভেবে খুব লজ্জিত হয়। এরপর তারা 2 বোন সীমার কাছে এসে দুঃখ প্রকাশ করতে থাকে। সীমা রে, আমরা 2 বড় বোন মিলে তোকে সব সময় কত অপমান করেছি, তোকে কখনো বোঝার চেষ্টা করিনি। তুই ছোট হয়ে আমাদের জন্য এত কিছু করলি রে বোন। বাবা মারা যাওয়ার পর থেকে তুই যেন সংসারটাকে আগলে রেখেছিস, এখন আবার এত পরিশ্রম করছিস আমাদের বিয়ের জন্য। তোর এই ঋণ আমরা কখনোই ভুলবো না। কি বলেছো আপা, আমরা 2 বোন মিলে কখনো ওকে সাহায্য করিনি, আর আজ দেখো এতগুলো টাকা কিভাবে ও জোগাড় করার জন্য চিন্তা করছে, কিভাবে আমাদের জন্য এত কষ্ট করছে। দিনের পর দিন আমাদের জন্য কতই না কষ্ট করেছে, আর আমরা ওকে সব সময় ভুল বুঝেছি। তুই আমাদের মাফ করে দিস রে সীমা, মাফ করে দিস। এ কি বলছো আপা, আমি কখনোই তোমাদের উপর রাগ করিনি, তোমাদের কোনো কথায় কষ্টও পাইনি।
শুধু মন চাইতো তোমরা কবে আমাকে একটু ভালোবাসবে। তাছাড়া আমার মনে কোনো দুঃখ ছিল না আপা। এখন তো আমার মনে হচ্ছে আমি যেন পৃথিবীর সবচাইতে সুখী বোন। তোমরা আর কেঁদো না, আগামীকাল তোমাদের বিয়ে। আমি চাই না কান্নাকাটি করে তোমরা তোমাদের চেহারা নষ্ট করো। তিন বোনের এত মিল দেখে সীমার মার চোখে পানি চলে আসে। সে মনে মনে আজ যে ভীষণ খুশি। এরপর একটু ধুমধাম করেই দু বোনের বিয়ে হয়ে যায় বেশ বড়লোক বাড়িতে। বিয়ের রাতে সীমার বড় দুই বোন তাদের স্বামীদেরকে একটি শর্ত দেয়। সেটি হলো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বাবা মারা যাওয়ার পর ছোট বোন সীমাই সংসার চালিয়েছে। সে অনেক পরিশ্রম করে আমাদের দু বোনের বিয়ে দিয়েছে। আমি চাই না ও আর কোনো কষ্ট করুক। তাই আমি চাই আমার স্বামী হিসেবে তুমি প্রতি মাসে আমার মা আর ছোট বোনটাকে একটু সাহায্য করবে। একই কথা সীমার মেজ বোন মিনাও তার স্বামীকে বলে এবং তাদের দুজনের স্বামীরই এ নিয়ে কোনো আপত্তি ছিল না। ঠিক আছে, বেশ, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। বিয়ের পর থেকেই সীমার বড় দু বোন তার মাকে প্রতি মাসে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করতে লাগলো এবং প্রতিনিয়ত সীমার খোঁজ করতে থাকলো। সীমা যা উপার্জন করত সেই টাকা থেকেও তার মা কিছু কিছু টাকা সঞ্চয় করতে লাগলো। মেয়েদের দেয়া সমস্ত টাকা সীমার মা সীমার বিয়ের জন্য গোছাতে থাকে। এভাবে তাদের বেশ কিছু অর্থ জোগাড় হয়ে যায়। ওই গ্রামে সুজন নামের একটি ছেলে ছিল যে সীমাকে বিয়ে করতে চাইতো। সীমা, তোমার দু বোনের বিয়ে হয়ে গেছে। আমি চাই এখন তোমাকে বিয়ে করতে। তুমি আর আপত্তি করো না? দেখুন, আমি কখনো বিয়ে করতে চাই না, কারণ আমি বিয়ে করলে আমার মায়ের কি হবে। আমি চাই আমি আমার মাকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকবো। সীমা, এতে তো আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ের পরেও তোমার মা আমাদের সঙ্গে থাকবে। আমার তো এ নিয়ে কোনো আপত্তি নেই। আমি আজই তোমার মায়ের সঙ্গে কথা বলবো। এরপর সুজন সীমাদের বাড়ি এসে ওর মায়ের সঙ্গে কথা বলে। সীমার মার ভীষণ পছন্দ হয় সুজনকে। বাবা, তুমি আমার চিন্তাগুলোকে অবশেষে দূর করে দিলে। আমি তো এরকমই একজন যোগ্য ছেলে সীমার জন্য এতদিন ধরে মনে মনে খুঁজে আসছিলাম। আমি কালই তোমাদের বিয়ে দিয়ে দেব। এরপর প্রচন্ড ধুমধাম করে সুজন আর সীমার বিয়ে হয়ে যায়।